বিভিন্ন পরীক্ষাতে তোমরা লক্ষ্য করে থাকবে এই টপিক থেকে অনেক কোয়েশ্চেন আসে। বিভিন্ন বাদ্যযন্ত্র এবং তার সঙ্গে যুক্ত সঙ্গীতজ্ঞ, অর্থাৎ ফেমাস যে সমস্ত সঙ্গীতজ্ঞ যারা এই সমস্ত বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, তারা এই সমস্ত বাদ্যযন্ত্র বাজিয়ে বিখ্যাত হয়েছেন। তো এই বিষয়ে আমি একটা ক্লাস তৈরি করছি, যেখানে আমি এই পুরো টপিকটা আলোচনা করব। তার সাথে সাথে বিগত বছরে মোটামুটি যেরকম কোয়েশ্চেন আসে, যে প্যাটার্নে আসে, সেই জিনিসটাও এখানে আলোচনা করব, যে বেশ কিছু এমসিকিউ কোয়েশ্চেন। তো অবশ্যই পুরো ক্লাসটা দেখো। এবং ভারতের আর্ট অ্যান্ড কালচার এর ওপরে আমি অনেকগুলো ভিডিও অলরেডি তৈরি করে রেখেছি আগে, যেগুলো দেখতে পারো। যারা দেখোনি, প্লেলিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং উপরে আই বাটনেও দেওয়া থাকছে, সেখান থেকে খুঁজে পেতে সুবিধা হবে। এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন টিপে দিও। এবং যদি ক্লাসগুলো ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। যেমন করে এর আগে বিভিন্ন ক্লাসে আলোচনা করে এসেছি, যে ভারতের সঙ্গীত মূলত যে জায়গা থেকে পাওয়া গেছে, শাস্ত্রীয় সঙ্গীত হোক, শাস্ত্রীয় নৃত্য হোক, সেগুলো সবই একটাই বই থেকে পাওয়া গেছে, সেটার নাম হচ্ছে নাট্যশাস্ত্র। এবং নাট্যশাস্ত্র সঙ্গীত যন্ত্রগুলোর সম্পর্কেও কথা বলছে। নাট্যশাস্ত্রের সঙ্গীত যন্ত্রগুলোকে চারটে ভাগে বিভক্ত করা হয়। এক নম্বর হচ্ছে অবনদ্য বাদ্য, সেকেন্ড ঘনবাদ্য, থার্ড সুশির বাদ্য এবং ফোর্থ তটবাদ্য। অবনদ্য বাদ্য হচ্ছে এমন বাদ্যযন্ত্র যেগুলোতে উপরে বা পাশে যেখানেই হোক না কেন একটা পর্দা জাতীয় জিনিস থাকবে, এবং ওই পর্দার ওপরে আঘাত করার ফলে সেখান থেকে সাউন্ড বের হয়। যেমন উদাহরণস্বরূপ হচ্ছে তবলা বা ঢোলক বা মৃদঙ্গম, এই টাইপের যে বাদ্যযন্ত্রগুলো, সেগুলো অবনদ্য বাদ্যের মধ্যে পড়ে। ঘনবাদ্য অন্যদিকে একটা মানে দুটো সলিড জিনিস, যেটায় আঘাত হওয়ার ফলে সাউন্ড বের হয়, এবং বলা হয় যে ঘন বাদ্য যেটা, সেটাই পৃথিবীতে মানুষ প্রথম আবিষ্কার করেন। উদাহরণ এরকম খঞ্জনি টাইপের জিনিস, যেগুলোতে দুটোই সলিড, ঘন নামের মধ্যেই রয়েছে যে দুটোই সলিড, এবং তাদের দুটোতে আঘাত হওয়ার ফলে সাউন্ড বের হয়। নেক্সট হচ্ছে সুশির বাদ্য, হাওয়া দেওয়ার ফলে সাউন্ড বের হয়, যেমন বাঁশি, বাঁশি জাতীয় যে সমস্ত বাদ্যযন্ত্র যেটাতে আমরা হাওয়া দিয়ে, ফু দিয়ে বাজাই, সেগুলো সুশীল বাদ্যযন্ত্রের মধ্যে আসবে। এবং ফোর্থ হচ্ছে তট বাদ্য, অর্থাৎ যেখানে অনেকগুলো বা এক বা একাধিক তার থাকবে, এবং তারের ওপরে আমরা কোনোভাবে আঘাত করি বা সেটাকে নাড়াচাড়া করার কারণে সেখান দিয়ে সাউন্ড বেরোয়, যেমন বীণা, গিটার, এগুলো সবই তট বাদ্যযন্ত্রের উদাহরণ। এই বছরেই আর কি রাম মন্দির উদ্বোধন হয়েছে, তোমরা সকলেই জানো। রাম মন্দিরের উদ্বোধনের সঙ্গে একটা অনুষ্ঠান যুক্ত ছিল, যেটার নাম হচ্ছে মঙ্গলধ্বনি। মঙ্গলধ্বনি কি? মঙ্গলধ্বনি হচ্ছে যখন উদ্বোধন হচ্ছিল রাম মন্দির, তার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক বাজছিল, মানে ভজন টাইপের একটা সুর টাইপের বাজছিল, সেইটা বাজানোর জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 50টা বাদ্যযন্ত্রকে একত্রিত করা হয়। সেই 50টা বাদ্যযন্ত্রের মিলিত সুর এখানে ব্যবহার করা হয়, এবং এইখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে এই বাদ্যযন্ত্রগুলো কোন রাজ্য থেকে নিয়ে আসা হয়। প্রথম যে বাদ্যযন্ত্রটা এখানে দেখতে পাচ্ছ ছবিতে, এটার নাম পাখোয়াজ। আমরা পরে যে ইম্পর্টেন্ট যারা বাদক রয়েছে তাদের লিস্টেও দেখবো পাখোয়াজ বাদক কারা ইম্পর্টেন্ট। বাট পাখোয়াজ যে বাদ্যযন্ত্র, সেকেন্ড যেটা, এটা হচ্ছে বাঁশি, খুব ফেমাস এবং পরিচিত বাদ্যযন্ত্র বাঁশি। এবং 3 নম্বর এটা হচ্ছে ঢোলক, বাংলায় আমরা যাকে ঢোল বলি। এই তিনটেই উত্তরপ্রদেশের বাদ্যযন্ত্র এখান থেকে নেওয়া হয়েছে। চতুর্থ যে ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বীণা। বীণা কর্ণাটকের একটা বাদ্যযন্ত্র। 5 নম্বর বাদ্যযন্ত্র যেটা ছবিতে রয়েছে, এটার নাম আলগোজা। বাঁশির মতোই কাজ করে, কিন্তু বাঁশিতে যেখানে একটা থাকে, সেখানে এখানে দুটো একসাথে ফু দিয়ে বাজানো হয়। আলগোজা এটা পাঞ্জাবের বাদ্যযন্ত্র। নেক্সট, এটাও বাঁশির মতোই একটা বাদ্যযন্ত্র, এটাও ফু দিয়ে, সুশির যে বাদ্যযন্ত্রের আমরা দেখলাম যে সুশির বলে একটা ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরির বাদ্যযন্ত্র, যার নাম হচ্ছে সুন্দরী। সুন্দরী এটা মহারাষ্ট্রের বাদ্যযন্ত্র, মহারাষ্ট্র থেকে এখানে ইউজ করা হয়েছে, মানে মহারাষ্ট্রে মেনলি এটা ইউজ করা হয় বিভিন্ন ফোক সং এর সঙ্গে, সেখান থেকে এটা এই অনুষ্ঠানে নিয়ে আসা হয়েছে। এটাও ঢোলকের মতো দেখতেই একটা বাদ্যযন্ত্র, যেটা মারডালা নামে পরিচিত। একটু একটু ডিফারেন্স রয়েছে এইগুলোর মধ্যে, প্রত্যেকটার মধ্যে একটু একটু ডিফারেন্স রয়েছে, তার বাঁধন বা তার এই সমস্ত জিনিসগুলো, তো এগুলোতে একটু একটু আলাদা রয়েছে। তো মারডালা এটা ওড়িশার বাদ্যযন্ত্র। এটা খুব ফেমাস একটা বাদ্যযন্ত্র, যেটার নাম হচ্ছে সন্তুর। এখানে তার থাকে, এটা একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট,
এরকম তার থাকে এবং এই দুটো দিয়ে এখানে আঘাত করে করে সাউন্ড তৈরি করা হয়। সন্তুর অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশের একটা বাদ্যযন্ত্র, মানে এটার প্রাচীন যে অস্তিত্ব সেটা দেখা গেছে যে মধ্যপ্রদেশে এটা তৈরি হয়েছিল। ঢোলকের মতোই দেখতে আর একটা বাদ্যযন্ত্র যেটা পাং নামে পরিচিত। পাং মণিপুরের বাদ্যযন্ত্র। নেক্সট, এটা নাগাড়া নামে পরিচিত। এটাও খুব ফেমাস একটা বাদ্যযন্ত্র নাগাড়া, যেটা আসামের বাদ্যযন্ত্র, আসাম। এবং তার পাশে এখানে যেটা রয়েছে এটা একতারা টাইপের একটা বাদ্যযন্ত্র, এখানেও তার রয়েছে, তারের মাধ্যমে বাজানো হয়, এটা কালি বলা হয়। এই বাদ্যযন্ত্রটার নাম কালি, এটাও আসামের বাদ্যযন্ত্র। এবং ফাইনালি এইটা যেটা রয়েছে হিন্দি থেকে তাম্বুরা বলা হয়, বাংলাতে আমরা তানপুরা বলি। বীণা বা সেতারের মতো দেখতে একটা বাদ্যযন্ত্র, যেটা ছত্তিশগড়ের বাদ্যযন্ত্র। তো এই নামগুলো খুব ইম্পর্টেন্ট। এরকম কোয়েশ্চেন আসতে পারে, যে এরকম অবশ্যই কোয়েশ্চেন এরকম আসবে না যে রাম মন্দিরে যে 50টা বাদ্যযন্ত্র ইউজ হয়েছে সেগুলোর নাম বলো, বাট এখান থেকে তোলা হতে পারে যে এই বাদ্যযন্ত্রগুলো কোন রাজ্যের। এই যে বাদ্যযন্ত্রটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে সন্তুর। সন্তুর অ্যাকচুয়ালি পারস্য দেশে উৎপত্তি হলেও সেখানকার থেকে বেশি খ্যাতি লাভ করেছে যখন এটা জম্মু কাশ্মীরে আসে। অ্যাকচুয়ালি পারস্য থেকে এটা জম্মু কাশ্মীর অঞ্চলে আসে এবং সেইখানে এটা খ্যাতি লাভ করে। দেখেই বোঝা যাচ্ছে এটাতে অনেকগুলো তার রয়েছে এবং তারে একটা হাতুড়ি মতো জিনিস থাকে, যেটাতে আঘাত করে করে সাউন্ড তৈরি করা হয়। টোটাল 72টা তার থাকে এখানে, অতএব এটা একটা তট বাদ্যযন্ত্র। এই সন্তুরের সঙ্গে যুক্ত বেশ কিছু ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, পণ্ডিত শিব কুমার শর্মা এবং তার ছেলে রাহুল শর্মা, ভজন সোপরি এবং তার ছেলে অভয় সোপরি, উল্লাস বাপত, তরুণ ভট্টাচার্য এবং সতীশ ব্যাস, এই নামগুলো ইম্পর্টেন্ট। নেক্সট, এই বাদ্যযন্ত্রটার নাম সরোদ। খুবই ফেমাস একটা বাদ্যযন্ত্র। সরোদ হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের একটা গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র। ক্লাসিক্যাল মিউজিককে দুটো ভাগে ভাগ করা হয়, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক এবং কার্নেটিক ক্লাসিক্যাল মিউজিক। আমি এরপরে একটা ক্লাসিক্যাল মিউজিকের ওপরে ক্লাস তৈরি করব, যেখানে ডিটেলসে এই সম্পর্কে আলোচনা করব। মনে করা হয় যে সরোদের উৎপত্তি আফগানিস্তান থেকে হয়েছে, কারণ আফগানিস্তানে এক রকমের বাদ্যযন্ত্র রয়েছে যার নাম রুবাব। তো এই রুবাব বাদ্যযন্ত্রের এই মতো সরোদ একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ এখানেও অনেকগুলো তার রয়েছে যেটার মাধ্যমে সাউন্ড তৈরি হয়। সরোদের সঙ্গে যুক্ত ইম্পর্টেন্ট ব্যক্তিত্বরা, আলাউদ্দিন খান খুব ফেমাস একজন ব্যক্তি, আলী আকবর খান ইনিও খুব ইম্পর্টেন্ট একজন ব্যক্তি, আমজাদ আলী খান। অন্তত এই তিনটে নাম তো খুবই বিখ্যাত। এছাড়া বুদ্ধদেব দাশগুপ্ত, এই চারটে নাম খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাছাড়া বাহাদুর খান, সারান রানী, এইরকম নয় যে বাকিদের নাম ইম্পর্টেন্ট নয়, বাকিদের নামগুলো থেকেও কোয়েশ্চেন এসেছে, তো এগুলো মনে রাখতে হবে। বাহাদুর খান, সারান রানী, জারিন এস শর্মা, আমান আলী বাঙ্গাস এবং আয়ান আলী বাঙ্গাস। নেক্সট, সিতার। এই যন্ত্রটির উৎপত্তির মানে অ্যাকচুয়ালি তৈরির সাথে আমির খুসরুর নাম জড়িত। বলা হয় যে আমির খুসরু এটাকে তৈরি করেছিলেন, আবিষ্কার করেছিলেন, বাট এটা অ্যাকচুয়ালি একটা পারসিক বাদ্যযন্ত্র। অ্যাকচুয়ালি এইরকম টাইপের অনেক ধরনের বাদ্যযন্ত্র রয়েছে, সম্ভবত ভারতের যে সেতার সেটা আমির খুসরু তৈরি করেন। এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে খুব ফেমাস ব্যক্তি যিনি জড়িত তার নাম হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর। ইনি গ্র্যামি অ্যাওয়ার্ড পাওয়া একজন সঙ্গীতজ্ঞ, খুবই ফেমাস একজন ব্যক্তিত্ব পণ্ডিত রবিশঙ্কর। এছাড়া অনুষ্কা শঙ্কর, ওস্তাদ বিলায়াত খান, ওস্তাদ ইমারত খান, সাহিব পারভেজ খান, বুধাদিত্য মুখার্জি, হরশঙ্কর ভট্টাচার্য, নিখিল ব্যানার্জি, নীলাদ্রি কুমার, দেবু চৌধুরী, অরবিন্দ পারিক এবং আব্দুল হালিম জাফর খান, এরা যুক্ত। পণ্ডিত রবিশঙ্কর নামটা এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট। 1999 সালে ইনি ভারতের সর্বোচ্চ যে পুরস্কার ভারত রত্ন এটা পান। 1992 সালে র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পান। এছাড়া পদ্মবিভূষণ, পদ্মভূষণ সমস্ত কিছু পেয়েছেন। 55th গ্র্যামি অ্যাওয়ার্ডে তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান। তো সারা পৃথিবীতে খুবই ফেমাস একজন ব্যক্তি পণ্ডিত রবিশঙ্কর, এবং এনার কন্যা হচ্ছেন অনুষ্কা শঙ্কর, যিনিও গ্র্যামি অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন সেতার বাদক। এই যন্ত্রটার নাম সুরবাহার।
এটা সেতারের মতো দেখতে হলেও সেতার নয়, একটা অন্য যন্ত্র যেটা 1825 খ্রিস্টাব্দে উৎপত্তি হয়, মানে তৈরি করা হয়। এবং এর সঙ্গে যুক্ত ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব অন্নপূর্ণা দেবী, ইমারত খান, ইরশাদ খান। এর মধ্যে অন্নপূর্ণা দেবী নামটা খুবই ইম্পর্টেন্ট। এটা অ্যাকচুয়ালি একটা বীণার মতোই দেখতে। বীণার রুদ্র বীণার মধ্যে একটু তফাৎ রয়েছে, এটা হচ্ছে প্রপার বীণা আর এটা হচ্ছে রুদ্র বীণা। রুদ্র বীণাতে এই নিচের যে দুটো পোর্শন থাকে সেটা সমান আহ, মাপের হয়, যেটা বীণার ক্ষেত্রে একটা ছোট হয় আর একটা বড় হয়। এটা অ্যাকচুয়ালি খুব বেশি ব্যবহার হয় এরকম নয়, খুবই কম লোক এটা বাজান। আসাদ আলী খান, জ্যোতি হেগড়ে, জিয়া মঈনুদ্দিন ডাগার, এই তিনজনের নাম এর সঙ্গে যুক্ত। এবং রুদ্রবীণার উৎপত্তি অনেক প্রাচীন কাল থেকে মনে করা হয় যে এর সঙ্গে অন্য কাহিনী যুক্ত রয়েছে, যে শিব এই বীণার তৈরি করেছিলেন, এই বীণাটা তৈরি করেছিলেন। তো এর সঙ্গে পৌরাণিক কাহিনী অ্যাকচুয়ালি যুক্ত রয়েছে। এছাড়াও অনেক রকমের বীণা হয়, রুদ্রবীণা এটা তো অরিজিনাল বীণা, কিন্তু তার ছাড়াও অন্যান্য বীণা হয়, যেমন সরস্বতী বীণা হয়, সরস্বতী বীণা হয়। পণ্ডিত বিষ্ণুমোহন ভাট এক রকমের বীণা তৈরি করেন যেটাকে মোহন বীণা বলা হয়। তো এরকম অনেক ধরনের বীণা হয়। অন্যদিকে অরিজিনাল যে বীণা সেটার সঙ্গে যুক্ত ব্যক্তিরা হচ্ছেন চিট্টিবাবু, সুন্দরম বালাচন্দ্র, ইমানি শঙ্করা শাস্ত্রী, দোরাইস্বামী আয়েঙ্গার এবং কুমার স্বামী আইয়ার। এই বীণা এটা মেনলি দক্ষিণ ভারতের যে মিউজিক, শাস্ত্রীয় সঙ্গীত যেটা কার্নেটিক মিউজিক নামে পরিচিত, তাতে বেশি ব্যবহার করা হয়। এটা সম্পূর্ণভাবে একটি ভারতীয় যন্ত্র। ঋগ্বেদ এবং সামবেদ দুটোতেই বীণার উল্লেখ রয়েছে। এবং অবভিয়াসলি এটাও একটা তার দিয়ে জোড়া যন্ত্র, যেটাতে তারের ওপর সাউন্ড তৈরি হয়, অর্থাৎ তট জাতীয় বাদ্যযন্ত্র। এটা সারেঙ্গি নামে পরিচিত, এই যে বাদ্যযন্ত্রটা তোমরা পাতে ছবিতে দেখতে পাচ্ছ, যার সঙ্গে যুক্ত ব্যক্তিরা হলেন সাকুর খান, পণ্ডিত রামনারায়ণ, রমেশ মিশ্র, ওস্তাদ সুলতান খান, ওস্তাদ বন্দু খান, সুরিন্দর সান্ধু এবং ধ্রুব ঘোষ। এই যন্ত্রটা অ্যাকচুয়ালি ভারতেরই তো উৎপত্তি, ভারতেই উৎপত্তি হয়েছে এবং ভারতের যে বিভিন্ন লোকসঙ্গীত রয়েছে সেখানে প্রাচীনকাল থেকে ব্যবহার করা হতো সারেঙ্গি। এই বাদ্যযন্ত্রটার নাম বেহালা, যেটা ইংরেজিতে ভায়োলিন নামে পরিচিত। দেখতে অনেকটা গিটারের মতো হলেও এটা সাইজে অনেক ছোট হয় এবং এখানে যে তারগুলো থাকে এটাও সংখ্যায় কম থাকে, 4টে বা 5টা থাকে বেহালার তারের সংখ্যা। এবং যে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে যেগুলোতে এরকম তার থাকে, তার মধ্যে এটা একটা ক্ষুদ্রতম, খুবই ছোট একটা বাদ্যযন্ত্র। মনে করা হয় এটার উৎপত্তি বা এটার কথা বলা রয়েছে রামায়ণে, কারণ রামায়ণে যে একটা যন্ত্র রয়েছে, বাদ্যযন্ত্র, যেটা রাবণ বাজাতেন, রাবণ বাজিয়েছিলেন এবং সেই যন্ত্রটার নাম দেওয়া হয় রাবণ শ্রম। সেইটাই অ্যাকচুয়ালি বেহালা বলে মনে করা হয়, কারণ সেম টাইপের ডেসক্রিপশন পাওয়া যায়। পরবর্তীকালে এই যন্ত্রটা অ্যাকচুয়ালি ইউরোপে আবিষ্কার হয় বা ইউরোপে তৈরি করা হয়। বলা হয় যে ইউরোপে ভাইল বলে একটা যন্ত্র তৈরি হয়, সেই ভাইল থেকে পরবর্তীকালে ভায়োলিন বা বেহালা, আজকের যে বেহালা, সেটার রূপ এসছে। তো বেসিক্যালি এটার নাম আমরা রামায়ণে পেতে পারি। আর বেহালা থেকে ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, মানে যারা বেহালা বাজানোর সঙ্গে যুক্ত, এম.এস. গোপালকৃষ্ণন, লালগুড়ি জয়রামন, টি.এন. কৃষ্ণন, শ্রীমতী এম. রাজাম, এম. চন্দ্রশেখরন আর বিষ্ণু গোবিন্দ যোগ। মেনলি দক্ষিণ ভারতের কার্নেটিক মিউজিকে বেহালা খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়। গিটার, যেটা একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট এবং এখানেও বিভিন্ন অনেকগুলো তার থাকে, সেই তারগুলোকে নাড়াচাড়া করে সাউন্ড তৈরি করা হয়। বিভিন্ন রকমের গিটার হয়, সব থেকে কম 6টা তার থাকে এবং সব থেকে বেশি 12টা তার গিটারে দেখতে পাওয়া যায়। গিটারের উৎপত্তি কোথা থেকে হয়েছে এই ইতিহাস সম্পর্কে খুব একটা বেশি জানা যায় না, তবে ইউরোপে এই গিটারের উৎপত্তি মনে করা হয়। এই গিটার বাজানোর সঙ্গে ভারতে যিনি খুব বিখ্যাত তার নাম হচ্ছে ব্রজভূষণ কাভড়া। এছাড়াও অনেকে রয়েছেন, বাট যার নাম পরীক্ষাতে আসে বা এসেছে অলরেডি, সেটা হচ্ছে ব্রজভূষণ কাভড়া। গিটারেরই মতো বা এরকম টাইপেরই দেখতে একরকম যন্ত্র যেটা ম্যান্ডোলিন নামে পরিচিত, এটাও দক্ষিণ ভারতের কার্নেটিক মিউজিকে খুব বেশি ব্যবহার করা হয়। এবং ইউ শ্রীনিবাস একজন ফেমাস ম্যান্ডোলিন বাদক। এরও উৎপত্তি ভারতে নয়, এটা ইউরোপে এটার তৈরি হয়েছিল। নেক্সট হচ্ছে সানাই, খুব ফেমাস বাদ্যযন্ত্র, যেটা সুশির বাদ্যযন্ত্র, অর্থাৎ সাউন্ড তৈরি করা হয় ফু দিয়ে, বায়ুর মাধ্যমে। সানাইয়ের সঙ্গে
বিভিন্ন ব্যক্তিরা যুক্ত রয়েছেন, সবার নাম তো অবশ্যই এখানে ইম্পর্টেন্ট, কিন্তু একজনের নাম সব থেকে ইম্পর্টেন্ট, তিনি হচ্ছেন বিসমিল্লাহ খান। ইভেন এই সানাইকে একটা প্রপার বাদ্যযন্ত্র এবং ওয়ার্ল্ড ফেমাস করার পিছনে এনার অবদান অনস্বীকার্য। 2001 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী সমস্ত পুরস্কার তিনি পেয়ে গেছেন অলরেডি। এছাড়া কৃষ্ণরাম চৌধুরী, উস্তাদ আলী আহমেদ হোসেন খাঁ, পণ্ডিত অনন্তলাল দয়াশঙ্কর, এরা সানাই বাদক হিসেবে বিখ্যাত। সানাইয়ের জন্ম কিভাবে হয় সেই সম্পর্কে একটু ডাউট রয়েছে, তবে সাপুড়েরা এক ধরনের বিন জাতীয় বাদ্যযন্ত্র ইউজ করে, যেটা অনেক সময় পুঙ্গি নামে পরিচিত। সম্ভবত এই পুঙ্গি থেকে সানাইয়ের জন্ম হয়েছে। নেক্সট বাদ্যযন্ত্র হচ্ছে বাঁশি, বা ইংরেজিতে যাকে ফ্লুইট বলা হয়। বাঁশির নাম বললে যার দুজনের নাম, অ্যাকচুয়ালি তিনজনের নাম খুব ইম্পর্টেন্ট, একদম ভালোভাবে মনে রাখতে হবে। হরিপ্রসাদ চৌরাশিয়া, রাকেশ চৌরাশিয়া এবং পান্নালাল ঘোষ। এছাড়া টি.আর. মহালিঙ্গম, এন রামানি, রনু মজুমদার, নিত্যানন্দ হলদিপুর, পণ্ডিত রঘুনাথ শেঠ, এরা বাঁশির সঙ্গে যুক্ত। 1992 সালে তিনি পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন এবং 2000 সালে তিনি পদ্মবিভূষণ পুরস্কারে পুরস্কৃত হন। বাঁশির ইতিহাসের সঙ্গে ভারতের মাইথোলজি যুক্ত রয়েছে, কারণ ভগবান কৃষ্ণের যে হাতে সবসময় বাঁশি দেখতে পাওয়া যায়, তো সম্ভবত এটা ভারত থেকেই উৎপত্তি লাভ করেছিল। সানাইয়ের মতো দেখতে আর এক রকমের বাদ্যযন্ত্র রয়েছে, যেটা কার্নেটিক মিউজিকে খুব বেশি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে নাদ সরম। শেখ চিন্না মৌলানা এবং টি.এন. রাজার থানাম পিল্লাই এই বাদ্যযন্ত্রের বিখ্যাত বাদক। তবলা অবনদ্য বাদ্যের উদাহরণ, কারণ এখানে যে সাউন্ড প্রডিউস হয় সেটা এই মেমব্রেন বা পর্দার উপরে আঘাত করার ফলে হয়। মনে করা হয় আমির খুসরু তবলার উদ্ভাবক। ভারতে তবলার আগে থেকেই একটা মৃদঙ্গম বলে বাদ্যযন্ত্র প্রচলিত ছিল, যেটা এইরকম দেখতে হয়। মৃদঙ্গম হচ্ছে ঢোলক জাতীয় দেখতে, তো এই মৃদঙ্গমের থেকেই সম্ভবত তবলার উৎপত্তি হয়েছে। তবলা বাজানোর সঙ্গে বিখ্যাত যারা ব্যক্তিত্ব জড়িত তারা হচ্ছেন জাকির হোসেন, আল্লাহ রাখা, এই দুজন হচ্ছেন ফেমাস তবলা বাদক। এছাড়াও শুভঙ্কর ব্যানার্জি, যোগেশ শামসি, সাবির খান, পণ্ডিত সত্যজিৎ তালওয়ালকার, পণ্ডিত কিষান মহারাজ, ওস্তাদ ফজল কুরেশি, ওস্তাদ আকরাম খান এবং সন্দীপ দাস, এরা সবাই তবলা বাদক হিসেবে বিখ্যাত। রিসেন্টলি 2023 সালে তিনি পদ্মবিভূষণ পুরস্কার পান। রিসেন্ট একটা হলিউড মুভি যেটার নাম হচ্ছে মাঙ্কি ম্যান, সেইখানে তিনি মিউজিক দিয়েছেন। অন্যদিকে 1977-এ আল্লাহ রাখা পদ্মশ্রী পুরস্কার পান। এই বাদ্যযন্ত্রটার নাম হচ্ছে কাঞ্জিরা। দক্ষিণ ভারতে এটা বহুল প্রচলিত এবং দক্ষিণামূর্তি পিল্লাই এই বাদ্যযন্ত্রের একজন বিখ্যাত বাদক। নেক্সট পাখওয়াজ তোতারাম শর্মা, পণ্ডিত অযোধ্যা প্রসাদ, পণ্ডিত গোপাল দাস, রাম শঙ্কর দাস, এইরকম বিখ্যাত বাদকরা পাখওয়াজ বাদক হিসেবে বিখ্যাত। ঢোলকের মতো দেখতে এটা, খুব বেশি মানে এগুলোতে খুব অল্প অল্প পার্থক্য রয়েছে, বাট এটার উৎপত্তি হয়েছে ভারতবর্ষে। এটা ভারতীয় বাদ্যযন্ত্র। এটা হচ্ছে মৃদঙ্গম খুব ওয়াইডলি, প্রচন্ড ব্যাপকভাবে ইউজ করা হয় দক্ষিণ ভারতের শাস্ত্রীয় সঙ্গীতে, বিভিন্ন লোকসঙ্গীতে। মৃদঙ্গমও এরকম ঢোলক মতো দেখতে, দুটোর মধ্যে একটুই জাস্ট তফাৎ রয়েছে। পাখওয়াজে রয়েছে এরকম একরকম জিনিস থাকে, যেটা এখানে থাকে না। মৃদঙ্গমের সঙ্গে যুক্ত বিখ্যাত ব্যক্তিরা হলেন পালানি সুব্রমণিয়াম পিল্লাই, এবং নামগুলোতেও দেখতে পাবে অধিকাংশ নাম দক্ষিণ ভারতের, কারণ এই বাদ্যযন্ত্রটা দক্ষিণ ভারতেই বেশি ব্যবহার করা হয়। পালানি সুব্রমণিয়াম পিল্লাই, কে.ভি. প্রসাদ, এস.ভি. রাজারাও, উমায়ালপুরম শিবরামন, পালঘাট মণি আইয়ার, কারাইকুটি মণি, পালঘাট রঘু, দক্ষিণামূর্তি পিল্লাই, এই নামটা খুব ইম্পর্টেন্ট, দক্ষিণামূর্তি পিল্লাই, এবং রামনাথপুরম মুরুগ ভূপতি। মৃদঙ্গম তামিল কালচারের সঙ্গে যুক্ত এবং দক্ষিণ ভারতেই এটার তৈরি হয়েছিল। প্রথম যে উত্থান বা আবিষ্কার এটা দক্ষিণ ভারতে হয়েছিল। তো মোটামুটি বাদ্যযন্ত্র যেগুলো রয়েছে এবং তার সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত সেটা কমপ্লিট করলাম। এবার কিছু কোশ্চেন দেখবো যার থেকে তোমরা আইডিয়া পাবে যে এই টপিক থেকে কিভাবে কোয়েশ্চেন আসে।
প্রথম কোশ্চেন হচ্ছে নিচের কোন বাদ্যযন্ত্রটির উৎপত্তি ভারতে? গিটার, ড্রাম, পিয়ানো, বাঁশি। আমি কেন কোথায় উৎপত্তি সেগুলোও তোমাদের সঙ্গে ডিসকাস করছিলাম, তার কারণ হচ্ছে এইরকম টাইপের কোয়েশ্চেন আসে। তো বাঁশি এর মধ্যে ভারতীয় বাদ্যযন্ত্র। নেক্সট, ওস্তাদ বিসমিল্লাহ খান নামটা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সেতার, সরোদ, সানাই নাকি উপরের একাধিক? বিসমিল্লাহ খান আমরা দেখলাম সানাইয়ের সঙ্গে যুক্ত। এরকম একটা কোয়েশ্চেন আমি এখান থেকে তুলেছি, আর একটা মনে হয় কোয়েশ্চেন রয়েছে, বাট অনেক নাম যেগুলো তোমরা দেখে এলে এখানে এরকম ভাবে কোয়েশ্চেন করে দেওয়া হবে যে নামটা দিয়ে বলা হবে এটা ইনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। তো সানাইয়ের সঙ্গে ওস্তাদ বিসমিল্লাহ খান যুক্ত। নিচের কোন জোড়া বাদ্যযন্ত্র এবং তাদের যন্ত্রগুলো ভুল? এইরকমও কোয়েশ্চেন আছে যে 4 জনের নাম বলা হবে, এর মধ্যে কে তার সঙ্গে যুক্ত নয়। ও কে বৈদ্যনাথ সেতার, পণ্ডিত রামনারায়ণ সারেঙ্গি, ওস্তাদ বিলায়াত খান সেতার নাকি বিসমিল্লাহ খান সানাই? এখানে সঠিক উত্তর হবে কে বৈদ্যনাথন। ইনি ভায়োলিন এর সঙ্গে যুক্ত। ইনি একজন মহিলা ভায়োলিন প্লেয়ার, তো সেই জন্য এইটা সঠিক উত্তর হবে, এটা ভুল। কোন তারযুক্ত যন্ত্রে সব থেকে বেশি সংখ্যক তার রয়েছে? গিটার, একতারা, ভায়োলিন নাকি সেতার? এখানে যে অপশনগুলো রয়েছে সেই অনুযায়ী সেতার সব থেকে বেশি তার রয়েছে। বিভিন্ন সংখ্যায় হতে পারে, 17টা হতে পারে, 19টা হতে পারে, 21টা হতে পারে। তো সেতারে সব থেকে বেশি তার রয়েছে। তবে হার্পসিকর্ড বলে একটা যন্ত্র হয় যাতে অনেকগুলো তার থাকে, 100-র উপরে তার থাকে, তো সেটা এখানে এরকম কোয়েশ্চেন করা হবে না। প্রপার যে তার দিয়ে যে যন্ত্র তাতে সেতার সব থেকে বেশি তার থাকে। সন্দীপ দাস কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তবলার সঙ্গে যুক্ত। আমরা দেখে এসেছি সন্দীপ দাসের নাম, যে তিনি তবলার সঙ্গে যুক্ত ছিলেন। হরিপ্রসাদ চৌরাশিয়া ইনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তবলা, সানাই, বাঁশি নাকি সন্তুর? সঠিক উত্তর বাঁশি। হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি। ওকে। গ্র্যামি লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত একমাত্র ভারতীয় কে? পণ্ডিত রবিশঙ্কর, আলাউদ্দিন খান, জাকির হোসেন নাকি আল্লাহ রাখা? পণ্ডিত রবিশঙ্কর। গ্র্যামি লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলেছে, তার কন্যা যিনি অনুষ্কা শঙ্কর ইনিও গ্র্যামি পুরস্কার পেয়েছেন, কিন্তু গ্র্যামি লাইফ টাইম অ্যাচিভমেন্ট একমাত্র পণ্ডিত রবিশঙ্করই পেয়েছেন। নিচের মধ্যে কে ভারতের প্রথম মহিলা পেশাদার তবলা বাদক হিসেবে প্রশংসিত? অন্নপূর্ণা ভাগবত, ই গায়ত্রী, সুমতি মুথু নাকি অনুরাধা পাল? সঠিক উত্তর হচ্ছে অনুরাধা পাল। তো এই ছিল আজকের টপিক। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। এই প্লেলিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। আগের ক্লাসগুলো অবশ্যই দেখো, এবং তোমরা পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, এবং তোমাদের কিছু বলার থাকলে এখানে আমাকে বলতে পারো মেসেজ করে। টেলিগ্রাম গ্রুপেও আমাকে মেসেজ করতে পারো। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।